আসসালামু আলাইকুম। আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলবো। ডায়াবেটিস মোটামুটি আমাদের ঘরের বাইরে প্রতিবেশীর মধ্যে আমরা সবাই কম বেশি দেখি যে অনেক ডায়াবেটিস রোগী পাওয়া যায়। ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে রোগীরা অনেক ধরনের প্রশ্ন করতে চায়। আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, কিছু প্রশ্নের উত্তর হয়তো বা শুধু ডাক্তাররাই ভালো বলতে পারে, ব্যাপারটা এরকম। তো আমি ডায়াবেটিস নিয়ে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করবো। আমি চেষ্টা করবো মানে এমন কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করা যেটা হয়তো বা আপনাদের কাছে নতুন লাগবে, কিংবা হয়তো বা যে তথ্যটা আপনার জানলে আপনার বাসায় কোনো ডায়াবেটিস রোগী যদি কোনো চিকিৎসা নিয়ে থাকে, তবে সে যদি কোনো চিকিৎসা জনিত কোনো জটিলতায় ভুগে থাকে আপনি তাহলে ধরতে পারবেন। আমরা দেখে থাকি যে যারা ইনসুলিন নেয় ডায়াবেটিস রোগীরা, কিছু রোগীর ইনসুলিন দেওয়া লাগে। আপনারা সবাই জানেন যে ইনসুলিনের একটা রিকোয়ারমেন্ট বা একটা ক্রাইটেরিয়া থাকে, বিবেচনা মান থাকে, যার উপর বিবেচনা করে একজন ডাক্তার একজন রোগীকে ইনসুলিন দেয়। তো ইনসুলিন যদি কোনো রোগী পেয়ে থাকে, সেক্ষেত্রে রোগীর একটা কমন সমস্যা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ সুগার লেভেল ফল করা। তো যখন আমাদের রক্তে সুগার লেভেল ফল করে আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, বা অনেক সময় রোগীরা বুঝতে পারে না। এটাকে আমরা বলি আনঅ্যাওয়ারনেস, মানে রোগীর চেতনার বাইরে ঘটনাটা ঘটতেছে, অর্থাৎ সে অ্যাওয়ার না বা বোঝে না। এটা অবশ্যই কিন্তু ভালো লক্ষণ না, এটা একটা খারাপ লক্ষণ। এটা অনেক কারণে হতে পারে, এটা মাস্কিং ইফেক্ট বা মুখরজনিত সমস্যা আমরা যেটা বলি, বিভিন্ন ওষুধের কারণে এটা হতে পারে। আবার আনঅ্যাওয়ারনেস অন্যভাবেও আসতে পারে। তো আমার আজকে জানানোর আপনাদের উদ্দেশ্য হচ্ছে, একজন রোগী যখন হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার লেভেল যখন তার ফল করে, তখন কি কি দেখে আমরা বুঝতে পারি যে এই রোগীর সুগার ফল করছে। প্রথমত রোগীর খারাপ লাগা শুরু হয়। হ্যাঁ, রোগী যখন আপনার সাথে কমিউনিকেট করতে পারবে বা কথা বলতে পারবে, রোগী বলবে যে তার ভালো লাগতেছে না, অর্থাৎ তার খারাপ লাগতেছে। হ্যাঁ, এখন খারাপ লাগাটা তো আসলে একটা বড় টার্ম, এটা অনেক কারণে হতে পারে। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই রোগী ঘামতেছে, অর্থাৎ তার ঘাম শুরু হয়ে গেল এবং তার গা হাত পা কাঁপতেছে। কিছুক্ষণ পরে যেটা হতে পারে যে রোগীর পালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় করা। হ্যাঁ, বুক ধড়ফড় শুরু হয়ে যেতে পারে এবং এটা প্রচন্ড গতিতে হার্ট দৌড়াচ্ছে, এদিকে রোগী ঘামতেছে, হ্যাঁ, রোগীর অস্থির লাগছে এবং তার ক্ষুধা ক্ষুধা ভাব লাগতে পারে। এবং এই সময়ের মধ্যে, অর্থাৎ এই হাইপোগ্লাইসেমিয়া যখন হয়, আমরা যদি রোগীকে খুব দ্রুত মানে যদি দেখতে যাই, যদি পাশে থাকি কোনো ডাক্তার যদি দেখে, তাহলে যদি তার নাড়ি পরীক্ষা করা যায় বা যদি তার পালস পরীক্ষা করা যায়, দেখা যাবে তার পালসকে বলা হবে হচ্ছে হাই ভলিউম অর বাউন্ডিং পালস, অর্থাৎ তার পালস ভলিউম অনেক অনেক বেশি লাগবে বা মনে হবে। এটা হয়তো বা যারা মেডিকেল পার্সোনাল না, তারা হয়তো আপনারা বুঝবেন না। তো কেন এই রোগীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি এই রোগীটা ম্যানেজ করতে বা রোগীটাকে হেল্প করতে যদি দেরি করি, এই রোগীটা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়া থেকে রোগী অজ্ঞান বা কোলাপস হতে পারে। এবং শুধু তাই না, এই রোগীর কিন্তু সিজার অর্থাৎ খিঁচুনিও কিন্তু শুরু হয়ে যেতে পারে। এই জন্য হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে জানা বা বোঝা এটা খুব গুরুত্বপূর্ণ। এবং হাইপোগ্লাইসেমিয়া যদি সাথে সাথে ট্রিট করা না যায়, যদি আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার, অনেকে বলে থাকে যে 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি এরকম, অথবা মিষ্টি জাতীয় সুগারি কোনো ড্রিঙ্ক যদি আমরা দ্রুত না দিতে পারি, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে রোগী হারানোর বা মানে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা শুনে যে এটা বিপজ্জনক একটা আউটকাম বা ফলাফল আসতে পারে। যারা ইনসুলিন নিয়ে থাকি আমরা, যারা রাতে ইনসুলিন নেয়, এদের সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকেই একটা কমন প্রবলেম ফেস করে থাকেন। তারা বলে যে আমার তো সুগার লেভেল সকালে ওঠার পরে অনেক বেশি থাকে, খাবার আগে সুগার অনেক বেশি দেখা যায়। তো রোগীরা আমাদেরকে প্রশ্ন করে, ডক্টর তাহলে আমি যে রাতে যে ইনসুলিন নিচ্ছি, এই ইনসুলিনটা কি আমার কম নেওয়া হচ্ছে? এর উত্তর হ্যাঁ, আবার এর উত্তর না। তাহলে আসলে আমরা একটু ব্যাখ্যা করি যে কখন আমার হ্যাঁ এবং কখন না হয়। ধরেন একটা রোগী, একজন রোগী তিনি আমার কাছে আসলেন এবং তিনি তার এই সমস্যার কথা বললেন যে তিনি রাতে ইনসুলিন নেয়, সকালেও ইনসুলিন নেয়। স্বভাবতই সকালে তিনি ঘুম থেকে ওঠার পর তার ব্লাড সুগার লেভেল চেক করে দেখলো ব্লাড সুগার লেভেল অনেক বেশি, অর্থাৎ ব্লাড সুগার হাই, কিন্তু তিনি তো রাতে ইনসুলিন নিয়েছেন। তাহলে কেন ব্লাড সুগার লেভেল বেড়ে গেল? উত্তরটা খুব সোজাটা হচ্ছে এরকম যে রাতে আমরা যখন ঘুমিয়ে যাই, তখন আমাদের বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেয় এরকম কিছু হরমোন নিঃসরণ হয়। যেমন ধরেন গ্রোথ হরমোন, যেমন ধরেন কর্টিসল, হ্যাঁ, যেমন ধরেন আপনার নরএড্রেনালিন।
তো এমন আরো আছে, যেমন ধরেন গ্লুকাগন। এই ধরনের হরমোনগুলো কি করে, যখন রাতে সে রিলিজ করে আমাদের রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ সুগারের পরিমাণ বাড়ায় দেয়। তো স্বভাবতই সেই ক্ষেত্রে সকালে আমাদের সুগারের মান বেশি দেখা যায়। অর্থাৎ রোগী রাতে যে ইনসুলিন নিচ্ছে সেটা কিন্তু ওই পর্যাপ্ত হচ্ছে না যেটা রাতের এই হরমোনগুলোকে সে ডাউন করতে পারে বা কমা দিতে পারে। অর্থাৎ এই রোগী রাতের ইনসুলিন বাড়িয়ে দেওয়া লাগতে পারে। হ্যাঁ, এক ঘটনা। আবার ঘটনা দুই, যে সবসময় কি রাতের ইনসুলিন কম বলেই সকালে সুগার বাড়তেছে? না, এটা এমনও হতে পারে রাতে আপনি যে ইনসুলিন নিচ্ছেন এই ইনসুলিনটা হয়তো বা বেশি নেওয়া হয়ে যাচ্ছে, যে কারণে কি হচ্ছে মধ্যরাতের দিকে, যেমন দেখা যেতে পারে 2টার দিকে, 3টার দিকে বা 4টার দিকে, রাত এরকম সময় রাতে আপনার সুগার লেভেল ফল করতেছে। সুগার যেহেতু পড়ে যাচ্ছে, তো আপনার বডি তো চেষ্টাই করবে আপনাকে বাঁচানোর জন্য। এই জন্য বডি কি করে, দ্রুত আপনার বডি থেকে বিভিন্ন অঙ্গ থেকে সে সুগার জেনারেট করে বা ছাড়া শুরু করে। অর্থাৎ সকালে আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন দেখা যায় আপনার বডিতে সুগার বেশি। কিন্তু দেখেন, আমি প্রথম যে ঘটনাটা বললাম সেই ঘটনাতে কিন্তু সারা রাতে সুগার বেশি ছিল, সকালেও বেশি। এবং দ্বিতীয় যে ঘটনাটা বললাম সেটা হচ্ছে রাতে সুগার তার বেশি কম ছিল, যে কারণে আপনাকে বাঁচানোর জন্য আপনার শরীরের সুগার লেভেল বাড়িয়ে দেওয়া হলো। এখন দ্বিতীয় ঘটনায় আপনি যদি রাতের ইনসুলিন বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি আরো বিপদে পড়তেছেন। কারণ ইনসুলিন যখন আপনি বাড়াবেন রাতে আপনি আরো বেশি হাইপোগ্লাইসেমিয়া হবে এবং সকালে আপনার রিফ্লেক্স হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার বেড়ে যাচ্ছে এবং আপনি এটাকে ভুল ইন্টারপ্রেট করতেছেন বা ভুল ভাবতেছেন। এই জন্য আপনার কি আসলে প্রথমটা হচ্ছে নাকি দ্বিতীয়টা হচ্ছে, এটা অবশ্যই জানার জন্য আপনার যেটা করণীয়, একজন নিকটস্থ আপনার যে ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞ বা ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার সাথে যোগাযোগ করা উচিত। তিনি এটা আপনার জাস্টিফাই করবে। হতে পারে আপনার রাতের 3টার দিকে একটা স্যাম্পল নিয়ে অথবা আপনার সকালের একটা স্যাম্পল নিয়ে এই দুটাকে দেখা যে আসলে রাতের স্যাম্পল কি সুগার কি বেশি ছিল নাকি কম ছিল। এটার উপর ভিত্তি করে আমরা দুইটা ফেনোমেনন বলি, একটা হচ্ছে ডাউন ফেনোমেনা, একটা হচ্ছে সমজি ফেনোমেনা। আসলে এটা মেডিকেল পার্ট, আমি এই জন্য টার্মিনোলজি বা ওই ধরনের শব্দ উচ্চারণ করতে যাচ্ছি না। আর প্রায়শ আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ একজন মহিলা যখন সে গর্ভবতী হয় তখন তার ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ বডিতে ইনসুলিন খুব একটা ভালো কাজ করে না, যার ফলে তার ডায়াবেটিস ধরা পড়তে পারে। এটাকে যেহেতু তার গর্ভজনিত সময় ধরা পড়ে, এই জন্য এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি। তোমার রাখতে হবে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কিন্তু খুবই 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 কমন। হ্যাঁ, এটা অনেকে হয়তো আমার এই কথাটা মেনে নিতে পারবে না, কিন্তু আসলে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখা যাবে এটা অনেক কমন। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যখন তার প্রেগন্যান্সি শেষ হয়, গর্ভাবস্থা শেষ হয়, কিছু ক্ষেত্রে এটা ভালো হয়ে যেতে পারে এবং এটা পুনরায় আবার চলে আসতে পারে এবং এটার হারও কিন্তু যথেষ্ট বেশি। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে রোগীরা যেটা করে, তারা বাসায় ব্লাড সুগার লেভেল চেক করেন এবং চেক করে তারা যেটা জানেন আর কি, যেটা তারা বোঝার চেষ্টা করেন, তারা ভাবে যে যদি আমি ফাস্টিং লেভেল অর্থাৎ খালি পেটে যদি আমার সুগার যদি 7-8-এর উপরে না যায় তাহলে তো এটা আমার ডায়াবেটিস না, অথবা ভরা পেটে যদি 11-এর উপরে না যায় তাহলে তো আমার ডায়াবেটিস না। দ্যাটস আ রং কনসেপ্ট, এটা একটা ভুল ধারণা। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ গর্ভাবস্থায় যে ডায়াবেটিসটা হয় এটার কিন্তু থ্রেশহোল্ড লেভেল বা যে মাত্রাকে আমি বলবো ডায়াবেটিস, এই মাত্রাগুলো কিন্তু কম। যেমন দেখা যায় যে 5 বা 5.5-এর উপরে উঠলেই কিন্তু যদি ফাস্টিং অর্থাৎ খালি পেটে যদি একজন মহিলা গর্ভাবস্থায় যদি তার 5.5-এর উপরে উঠে যায় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস কিন্তু চিন্তা করতে হয়। হ্যাঁ, এবং যদি দেখা যায় যে 1 ঘন্টা পর খাবার 1 ঘন্টা পরে যদি 10-এর উপর চলে যায় সেক্ষেত্রে ডায়াবেটিস চিন্তা করতে হয়। যদি দেখা যায় খাওয়ার 2 ঘন্টা পরে যদি এটা আপনার 8.5-এর উপরে উঠে যায় তাহলে কিন্তু আমাদেরকে ডায়াবেটিস চিন্তা করতে হয়। অর্থাৎ গর্ভাবস্থাতে কিন্তু সুগার লেভেল নর্মাল বা সাধারণ অবস্থায় যেটা তার থেকে কিন্তু কম অবস্থাতে আমাদেরকে ডায়াবেটিস চিন্তা করতে হয়। এবং একজন মা যদি গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস চেক না করেন বা যদি ডায়াবেটিস নিয়েই যদি তিনি সন্তান প্রসব করে তাহলে কিন্তু সন্তানের এখানে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। হ্যাঁ, যেমন সন্তানের কিন্তু মস্তিষ্ক অর্থাৎ যেটাকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া, হ্যাঁ, দেখা যায় মানে একটা বড় সড় রকমের সন্তান। আপনারা তো ভাবতে পারেন বড় সন্তান হলে তো ভালো, আসলে না। যেটা হয় যে যেটা আমরা বলি আর কি যে ম্যাক্রোসোমিয়া অর্থাৎ সন্তান যদি একটু বড় জন্ম নেয় আমরা হয়তো ভাবতে পারি মানে থিওরিটিক্যালি হয়তো আমরা ভাবতে পারি এটা তো ভালো না, আসলে ভালো না। এতে হয় কি, যখন একজন মায়ের রক্তে যখন গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে তখন কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ, যেটাকে আমরা আইজিএফ বলি বা আইজিএফ রিলেটেড গ্রোথ ফ্যাক্টর, যেটার কারণে কি হয় বাচ্চাটা বড় হয় কিন্তু ওই অনুপাতে কিন্তু তার মস্তিষ্ক বড় হয় না। অর্থাৎ এই বাচ্চাটা কিন্তু আপনি যেরকম বড়সড় বাচ্চা ভাবতেছেন ওইটা কিন্তু আসলে ওই রকম পরিপুষ্ট বাচ্চা জন্মগ্রহণ করে না। দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিস, যে মায়ের ডায়াবেটিস থাকে এই বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই কিন্তু এই বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া বা
রক্তে সুগারের লেভেল ফল করতে পারে, এটাও কিন্তু বাচ্চার জন্য হুমকি স্বরূপ হতে পারে। আমরা চেষ্টা করেছি আজকে আপনাদেরকে ডায়াবেটিস নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া। আমরা এর বেশি তথ্য একটা সেশনে দিব না, কারণ এতে করে হয়তো আপনারা সব তথ্য অ্যাবজর্ব বা গ্রহণ করতে পারবেন না। আমরা চেষ্টা করবো প্রতিদিনই কিছু না কিছু নতুন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা, যাতে করে আপনি নিজেও কিছু তথ্য জানলেন এবং স্বাস্থ্য সচেতনতা আপনি অন্যের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রিডা হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।